ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 1 কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি মানে হলো রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে ধারণা। এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে আমরা একটা 6 নম্বরের প্রশ্ন আলোচনা করব, মানে হচ্ছে পরীক্ষায় 6 নম্বরের জন্য একটি কোয়েশ্চেন লিখতে হবে। প্রশ্নটি নাম্বার বিভাজন কেমন হতে পারে সেটা মূল আলোচনায় আলোচনা করব। তবে প্রশ্নটি কি বা প্রশ্নটি কেমন, প্রশ্নটি হলো আইন কাকে বলে বা আইনের সংজ্ঞা, আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তার সঙ্গে আছে আইনের উৎসগুলি আলোচনা করো। এটা হচ্ছে আজকে আলোচনার প্রশ্ন। ঠিক আছে, তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। তাহলে দেখো, আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্যগুলি লিখো, আইনের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। এখান থেকে যেহেতু 6 নম্বরের কোশ্চেন পড়বে, তার জন্য তোমার হচ্ছে এখানে আইন কাকে বলে, এই জন্য তোমার দু নম্বর, আইনের বৈশিষ্ট্যগুলি কি লিখো তার জন্য 4 নম্বর, এবং হচ্ছে আইনের বিভিন্ন যে উৎসগুলো আছে সে উৎসগুলোর জন্য 4 নম্বর। এই করে তোমার হচ্ছে দুটো কোশ্চেনকে একসঙ্গে মার্চ করে দেওয়া আছে। তাহলে 6 নম্বরের কোশ্চেন কিরকম পড়তে পারে, আইন কাকে বলে, তার সঙ্গে আইনের বৈশিষ্ট্য, বা এমন হতে পারে আইন কাকে বলে, আইনের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো, বা এমন হতে পারে শুধুমাত্র আইনের উৎসগুলি আলোচনা করো 6 নম্বরের জন্য। ঠিক আছে, এখানে 6টা তোমার আইনের উৎস দেওয়া আছে, সেই 6টা লিখলেই হবে। তাহলে একসঙ্গে তোমার এই কোশ্চেনগুলো দেওয়া আছে। মূল বড় কোশ্চেন হলে কিন্তু কোনো সমস্যা ছিল না, এটা একটাই কোশ্চেন। তো যেহেতু সেমিস্টার সিস্টেমের পরীক্ষা, লং টাইপের কোশ্চেন 6 নম্বরের জন্য থাকবে, তার জন্য এইভাবে ভেঙে ভেঙে বা বিভাজন করে দিতে হচ্ছে। আলোচনায় আসা যাক। প্রথমে আছে আইন কাকে বলে, তাহলে আইনের সংজ্ঞা দেওয়া আছে। আইন হলো রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ও আরোপিত সুনির্দিষ্ট নিয়মকানুন, যা রাষ্ট্রের মধ্যে অবস্থিত সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান মেনে চলতে বাধ্য। অমান্য করলে রাষ্ট্র তাকে শাস্তি দিতে পারে। রাষ্ট্র আইন তৈরি করে, তাও আবার নিজের প্রয়োজন। রাষ্ট্রের মধ্যে যে ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে তারা সেই আইন মেনে চলতে বাধ্য। যদি না মেনে চলে তাহলে রাষ্ট্র তাকে, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দিতে পারে। এইভাবে তোমার হচ্ছে সংজ্ঞাটা লিখবে। যদি অনেকে কেউ প্রশ্ন করে 2 নম্বরের জন্য এইটুকু লিখলে হবে কিনা, তারা লিখবে যে আরও সংজ্ঞা আছে, যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন, সেই রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা দু একটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এইখানে যেটা লেখা আছে সেটা লিখলেও কোনো অসুবিধা নেই, এটাও কিন্তু একটা সার্বজনীন সংজ্ঞা। পরের কোয়েশ্চেন, আইনের বৈশিষ্ট্যগুলি লিখো। আইনের বৈশিষ্ট্য রয়েছে, আইনের প্রকৃতিগুলি বিশ্লেষণ করলে এর কতগুলি বৈশিষ্ট্য চোখে পড়ে, সেগুলি হচ্ছে ABCD করে দেওয়া আছে। যদি 4 নম্বরের জন্য পড়ে, এখানে হচ্ছে 7টা দেওয়া আছে, সেটা তোমরা লিখতে পারো। এর দাগে আছে আইন মানুষের আচার আচরণগুলি নিয়ন্ত্রণ করে। মানুষের যে আচার আচরণ, যে ব্যবহারগুলো যেগুলো করে, সেগুলো হচ্ছে আইনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। বি আছে আইন মানুষের শুধু বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে। মানুষ যেহেতু সামাজিক জীব, তাই অন্যান্য মানুষের সঙ্গে যখন আচরণ করে সেগুলোকেও নিয়ন্ত্রণ করে তোমার হচ্ছে আইন। সে আছে আইনের পেছনে সার্বভৌম কর্তৃপক্ষের সমর্থন থাকে বলে অন্যান্য প্রথা ও লোকাচারের ঊর্ধ্বে আইনের অবস্থান। যে আইন যে তৈরি করে, এটা রাষ্ট্র আইন তৈরি করছে, সেই রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছিলাম সেখানে আছে সার্বভৌম ক্ষমতা। সেই সার্বভৌম ক্ষমতা বা যারা আইন তৈরি করে তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী বলেই আইনটা তৈরি করতে পারছে। এই জন্য হচ্ছে যে প্রথা, যে লোকাচার যেগুলো আছে তার ঊর্ধ্বে এই আইনকে স্থান দেওয়া হয়েছে। দিয়ে দেখা গেছে আইন সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, আইনের কোনো ফাঁক ফোকর নেই, আইন একটা গতিতেই চলতে থাকে। আইন কেবল সেই দেশের ভৌগোলিক সীমার মধ্যে প্রযোজ্য। যে দেশের যেরকম আইন ভৌগোলিক সীমানার মধ্যে, সেই আইনটা সেখানকার যে ব্যক্তি প্রতিষ্ঠান আছে তারাই শুধুমাত্র মেনে চলবে। এফের দেখা আছে আইনকে কার্যকর করে রাষ্ট্র, রক্ষা করে রাষ্ট্র, আইন ভাঙলে আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে রাষ্ট্র। আমরা হচ্ছে সংজ্ঞাতে এটা পড়ছিলাম যে রাষ্ট্র আইন তৈরি করবে এবং সেটা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন আইনটাকে ভঙ্গ করবে তখন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রাষ্ট্র শাস্তি দিতে পারে। যে দেখে আছে আইন স্থিতিশীল নয়, এটি দেশকাল ভেদে পরিবর্তিত হয়, মানে প্রতিটি দেশের আইন আলাদা। ইয়ের দাগে যেরকম বলছিলাম সেরকম প্রায় একই রকম। যে দাগের পয়েন্টটা, আইন গতিশীল, বিভিন্ন দেশের বিভিন্ন রকম আইন রয়েছে,
মানে প্রতিটা দেশের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ আইন তার রাষ্ট্র প্রবর্তন করে। তারপরে যে কোশ্চেনটা ছিল আইনের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। এইখানে আইনের উৎসগুলো দেওয়া আছে। কি আছে? রাষ্ট্র বা রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক আইন তৈরি হয়। বর্তমানে আইনসভা হলো আইনের প্রধান উৎসস্থল, তথাপি এর বহুবিধ উৎস রয়েছে। যেমন হচ্ছে তোমার প্রথমে আছে প্রথা। আইনের প্রাচীনতম উৎস হলো প্রথা। এক কথায় প্রথা হলো লোকাচার, অর্থাৎ প্রাচীনকাল থেকে চলে আসা রীতিনীতি, আচার আচরণকেই প্রথা বলা হয়। রাষ্ট্রীয় আইন তৈরি হওয়ার আগে প্রথাই ছিল আইনের একমাত্র উৎস। বিভিন্ন রাষ্ট্রে এখনও এর উপস্থিতি পরিলক্ষিত হয়। ব্রিটেনের সাধারণ আইনের প্রধান উৎস হলো প্রথা। উদাহরণ হিসাবে তিনি বলতেন রাষ্ট্রবিজ্ঞানী মাঠের ভিতর দিয়ে পায়ে চলার পথের উল্লেখ করেছেন। উদাহরণ হিসাবে আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। যখন মানুষ প্রাচীন যুগে মানুষ তোমার হচ্ছে এই প্রথার মাধ্যমেই পারস্পরিক যে আচার ব্যবহার নিয়ম কানুনগুলো মেনে চলতো। তাহলে আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। এই প্রাচীনকাল থেকে চলে আসে যে রীতিনীতি বা আচার আচরণকেই তখন প্রথা বলা হতো। তখন প্রথাই ছিল আইনের একমাত্র। এই প্রথার মাধ্যমে অনেক রাষ্ট্র এখনো পরিচালিত হয়। দেখা যায় তোমার হচ্ছে সেগুলো দেখা যায় তোমার হচ্ছে ব্রিটেনে। ব্রিটেনে তোমরা জানো যে অলিখিত সংবিধান রয়েছে। আর এইখানে যে তোমার উদাহরণটা লাস্টে দেওয়া আছে, এটা হল্যান্ডের দেওয়া একটা উদাহরণ। যখন আমরা মানে মাঠ দিয়ে যাচ্ছি যেতে যেতে প্রতিদিন যেতে যেতে সেখানে দেখবে কিছুদিন পরে সেইখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন হল্যান্ড। এইভাবে তোমার হচ্ছে আইনের উৎস হিসাবে প্রথা ব্যবহার করা হতো। তারপরে আছে ধর্ম। আইনের গুরুত্বপূর্ণ উৎস হলো ধর্ম। প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত মানুষ ধর্মীয় বিধিনিষেধ, ধর্মীয় অনুশাসন মেনে চলছে। ধর্ম মানুষকে আইন মানতে প্রাথমিক শিক্ষা দেয়। তাই আজও কিছু কিছু ধর্মীয় অনুশাসন আইনের অন্যতম উৎস। ভারতে অনেক হিন্দু ও মুসলিম আইন, যেমন উত্তরাধিকার আইন, বিবাহ সংক্রান্ত আইন প্রচলিত আছে, যার উৎস হলো ধর্ম। তাছাড়া প্রাচীন সভ্য দেশগুলি যেমন গ্রিস, রোমের আইনের প্রধান উৎস হলো ধর্ম। দেখো, ইসলাম ধর্মে যেমন সারিয়া আইন, হিন্দু ধর্মে মনুস্মৃতি, খ্রিস্টান ধর্মে বাইবেল, এরকম বিভিন্ন আইন বিভিন্ন ধর্ম থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এটা কিন্তু প্রাচীনকালে এইভাবে তোমার হচ্ছে ধর্মই আইনের উৎস হিসাবে কাজ করত। সে দেখা যাচ্ছে বিচারালয়ের রায় আইনের অনেক ফাঁকফোকর ও অস্পষ্টতা থাকে, সেগুলি দূর করেন বিচারকগণ। বিচারকগণ তাদের বিচার বুদ্ধি, বিবেক, পরিস্থিতি উপলব্ধির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্ত পরবর্তী প্রায় সব ক্ষেত্রে অনুসরণ করা হয়। প্রকৃতপক্ষে বিচারালয় আইনের অপূর্ণতাকে পূর্ণ করে, পুরনো আইনকে নতুনভাবে ব্যাখ্যা করে এবং পরবর্তীকালে বিচারের রায়দানকালে তা নজির সৃষ্টি করে। এইভাবে বিচারালয়ের রায় পরবর্তী সময় আইনে রূপান্তরিত হয়। দেখো, এমন অনেক আইন আছে যে আইনগুলি পূর্ণ নয়। সেই সব ক্ষেত্রে বিচারকরা নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে সে আইনের যে অভাব রয়েছে সেগুলিকে পূরণ করে। এই পূর্ণতা প্রদান করতে গিয়ে যে সব রায়গুলো দিয়ে থাকেন বিচারপতিগণ, সেইগুলি পরবর্তীকালে আইনে পরিণত হয় বা রূপান্তরিত হয়ে যায়। এটাকে তোমার বলা হচ্ছে আইনের উৎস হিসাবে বিচারালয়ের রায়। 4 দাগে আছে ন্যায় বিচার। আইনের সুস্পষ্ট নির্দেশ না থাকলে ন্যায় বিচার আইনের সেই অপূর্ণতা দূর করতে সাহায্য করে। ফলে প্রয়োজনের তাগিদে আইনের রূপ বদলায়, আবার নতুন আইনেরও সৃষ্টি হয়। ন্যায় বিচারের দ্বারা সৃষ্ট আইনও এক প্রকার বিচারক সৃষ্ট আইন। তবে উভয় ক্ষেত্রে বিচার পদ্ধতির পার্থক্য বর্তমান। বিচারক প্রথম ক্ষেত্রে প্রচলিত আইনের ব্যাখ্যা করেন, কিন্তু ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি তার ন্যায় বোধের দ্বারা পরিচালিত হয়ে বিচার কার্য সম্পাদন করেন। এভাবেও বিচারক নতুন আইন সৃষ্টি করে থাকেন। বিচার করতে গিয়ে বিচারকগণ যদি দেখেন ব্যক্তির বিরুদ্ধে আইন কথা বলছে, তখন বিচারকগণ ব্যক্তিকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য যেটা না করলে নয় তাই করেন বা বিচার কার্য সম্পাদন করেন। প্রয়োজনের খাতিরে আইনের রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করাতে পারেন। ন্যায় বিচার বলতে তোমার হচ্ছে ন্যায়, সততা, বিবেক বুদ্ধি দিয়ে বিচার করাকে বোঝায়। এটা তোমার হচ্ছে আইনের যে উৎস, ন্যায় বিচার। 5 দাগে আছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা। প্রাচীন ও আধুনিক বিভিন্ন আইনের প্রশ্ন এবং আইনের বিজ্ঞানসম্মত আলোচনা আইনের অন্যতম উৎস হিসাবে বিবেচনা করা হয়। উদাহরণ হিসাবে ইংল্যান্ডের কোক, ব্ল্যাকস্টোন, আমেরিকার বিচারপতি স্টোরি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর লেখা গ্রন্থ ও ভাষ্যের কথা বলা হয়।
প্রাচীন ভারতে বিখ্যাত যে মনু রচিত মনু সংহিতা বিশেষ উল্লেখযোগ্য আইনের বিজ্ঞান ভিত্তিক আলোচনার ক্ষেত্রে। বিভিন্ন লেখক যারা আছেন তাদের গ্রন্থে আইনের কি ভালো বা আইনের কি খারাপ তা নিয়ে কিন্তু তারা আলোচনা করেন। যেমন আমরা আলোচনা করলাম কোক, ব্ল্যাকস্টোন, স্টোরি, মনু প্রমুখ ব্যক্তিদের আইন নিয়ে আলোচনা সংক্রান্ত যেসব বই তা কিন্তু আইনের উৎস হিসাবে ধরা হয়ে থাকে। 6 দাগে আছে আইনসভা। বর্তমান বিশ্বের সব দেশেই আইনসভা আইনের প্রধান ও প্রায় একমাত্র উৎস হিসাবে স্বীকৃত। নির্দিষ্ট পদ্ধতিতে আইনানুগভাবে আইনসভায় আইন প্রণয়ন করা হয়ে থাকে। বর্তমান গণতন্ত্র হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, তাই আইনসভা জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। আধুনিককালে আইনসভাগুলি আইনের প্রধান উৎস হওয়ায় প্রথা, ধর্মগ্রন্থ প্রভৃতি উৎসগুলির গুরুত্ব হ্রাস পেয়েছে। এইখানে যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়েছে, এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে আমরা যখন গণতন্ত্র পড়ব তখন বিস্তারিত আলোচনা হবে। গণতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা প্রত্যক্ষ গণতন্ত্র, একটা পরোক্ষ গণতন্ত্র। এই পরোক্ষ গণতন্ত্রকে তোমার হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। এই পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ যেহেতু নিজেরা শাসন কার্যে অংশগ্রহণ না করে প্রতিনিধির মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করে, সেই জন্য এই পরোক্ষ গণতন্ত্রটাকে তোমার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়েছে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রতিনিধিরা আইনসভায় যায়, আইনসভায় গিয়ে তারা হচ্ছে আইন প্রণয়ন করে, সেই জন্য বলা হয়েছে আইনের মূল ও প্রধান উৎস হচ্ছে আইনসভা। আমাদের আইনসভার নাম যেমন পার্লামেন্ট, ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, তেমন ব্রিটেনের পার্লামেন্টের নাম পার্লামেন্ট। এরকম প্রতিটি দেশে যে আইনসভা রয়েছে সেই আইনসভাই বর্তমানে আইনের মূল উৎস হিসাবে কাজ করে থাকে। এই জন্য যে বর্তমান দিনে যে প্রথা, রীতিনীতি এগুলোর কিন্তু আর গুরুত্ব নেই। উপসংহারে আছে উড্রো উইলসনের মতে প্রথা হলো আইনের সর্বপ্রাচীন উৎস এবং ধর্ম একই সময়ে প্রথাগুলির সঙ্গে একযোগে আইন সৃষ্টিতে সহায়তা করেছে। আধুনিক কালে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইনের উৎস হিসাবে বিচারকের রায় ও ন্যায় বিচারের ভূমিকা দেখা যাচ্ছে। তো বর্তমানকালে আইনের যে প্রধান এবং গুরুত্বপূর্ণ উৎসটা সেটা হচ্ছে আইনসভা। আইনসভা দ্বারাই বর্তমানে সমস্ত আইন তৈরি করা হয়ে থাকে আইনসভাতে। তাহলে এগুলা তোমার গেল আইনের যে উৎস, সেই আইনের উৎসটা এবং তার শেষে একটু উপসংহার। এইখানে যে তোমাদের 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা পয়েন্ট তোমরা এখান থেকে ইউজ করতে পারো বা বই থেকেও সংগ্রহ করতে পারো, কোনো অসুবিধা নেই। এইখানে যে আইনের উৎস আছে সেই আইনের উৎসে 6টা পয়েন্টেই লিখতে হবে। তো অন্য কোনো বই থেকেও ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, এটা বোঝানোর জন্য লেখা আছে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।